সংকটকালীন পরিস্থিতিতে আপনার তহবিল, শ্রমিকদের জন্য হটলাইন, এগুলো যে সরকারের পক্ষ থেকে চালু করা হয়, এটা কি পুরোপুরি কার্যকর থাকে? হ্যাঁ, এটা কার্যকর আছে। গভর্নমেন্ট ভেরি মাচ কনসার্ন। আমি এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে 1 মাসের ভিতরে যে পদক্ষেপগুলো নিয়েছে, স্পেশালি শ্রমিকদের, প্রবাসীদের কল্যাণের জন্য হটলাইন, তারপরে স্পেশাল ফান্ড এবং শ্রমিকদেরকে রিসিভ করা, এই যে ক্যাজুয়ালিটিগুলো যেগুলো আসছে এগুলো নিয়ে, এবং সরকার দায়িত্ব নিয়ে এবং এটা নিয়ে খুব কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি এই সেক্টরটাকে দায়িত্ব নেওয়ার পরে এটাকে প্রায়োরিটি দিয়েছেন এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। উনি কতগুলো স্বপ্ন নিয়ে দায়িত্ব নিয়েছেন, কতগুলো সম্ভাবনা নিয়ে দায়িত্ব নিয়েছেন, কতগুলো উনি ওই যে একটা কথা বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এটার পিছনে কিন্তু ভীষণ একটা ভিশনারি একটা রয়ে গেছে, কথা রয়ে গেছে। সেই প্ল্যানগুলোর মধ্যে আমাদের যে সম্ভাবনা, বাস্তবায়ন, স্বপ্ন, সবগুলোকে মিলে আমাদের এই সেক্টরটাকে উনি খোলার জন্য, নতুন মার্কেট খোলার জন্য উনি তৎপর এবং উনি নির্দেশনাও দিয়েছেন। আমরা আশা করি এই সরকারের কাছে আমরা পজিটিভ একটা অ্যাটিটিউড পাবো এবং এই সরকারের নেতৃবৃন্দ যারা আছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় এটা কি এনাফ নয়। আমি এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে প্রাইভেট সেক্টরের সাথে আমি বসতে দেখিনি, বাট ব্যুরোক্রেট দিয়ে কাজ হবে না। ব্যুরোক্রেট কোনোদিনও, ব্যুরোক্রেটরা ওনার পলিসি মেকিং করতে পারে, কিন্তু সেটা আলোচনা করে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করতে হবে। মার্কেটটা যেহেতু এটা আমাদের ব্যবসা বা আমাদের সার্ভিস, আমরাই জানি যে কোন কোন দেশে কী কী চাহিদা আছে, কতটুকু চাহিদা আছে, সাইজ কত চাহিদার, সেটা আমরা সরকারকে ইনফর্ম করতে পারবো। ইনফর্ম করলে পরে তখন সরকার এবং আমরা সবাই মিলে আমরা সরকারকে সহযোগিতা করতে হবে, সরকারও আমাদেরকে সহযোগিতা করবে। এককভাবে আমাদের কারো পক্ষে কোনো মার্কেট খোলা সম্ভব হবে না, কারণ দিন শেষে এই দেশটা আমাদের। এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। হায়দার ভাই, আপনি জানেন সম্প্রতি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় 18 বাংলাদেশের মৃত্যু হয়েছে। আসলে এটা কি যুদ্ধের সময় এই ধরনের অবৈধ অভিবাসন প্রক্রিয়া বেড়ে যায় নাকি? এটা লিবিয়ার বিষয়টা আমি কালকে চ্যানেল আইতে আমি কথাটা, একটা চ্যানেলে আমি কথাটা বলেছিলাম। লিবিয়ার বিষয়টা তো এখন নয়, এটা দীর্ঘদিন ধরে এই মেডিটেরিয়ান সি দুর্ঘটনা, দুঃখজনক ঘটনাগুলো আমাদের দেশে হয়ে আসছে। এটা হচ্ছে কমপ্লিটলি হিউম্যান ট্রাফিকিং। এটাকে আমি রেগুলার মাইগ্রেশন বলি না। রেগুলার মাইগ্রেশন হওয়ার কোনো সুযোগই নাই, প্রশ্ন আসে না। এই ত্রিপলি দিয়ে মানুষ, আমাদের সরকার এনকারেজ করতেছে না। এতগুলো অ্যাওয়ারনেস হচ্ছে মিডিয়াতে, আমাদের সিভিল সোসাইটি, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে বলা হচ্ছে যে এইটা, এবং আমরা প্রতিদিন নীরব কান্না দেখতে পাচ্ছি যে এই মৃত্যুর কান্নাগুলো আমাদের প্রত্যেক দিন আমরা শুনতে পাচ্ছি। কেউ পানি না পেয়ে মরতেছে, কেউ খাদ্য না পেয়ে মরতেছে, কেউ সাগরে ডুবে মরতেছে। এটা কিন্তু আজকে নতুন ইস্যু না। এই পর্যন্ত মেডিটেরিয়ান সিতে যত লোক মারা গেছে, সবচেয়ে বেশি মারা গেছে বাংলাদেশে। এইটা নিয়ে আমরা সারা পৃথিবীতে আমাদের যে অভিবাসন, IOM এর যে তথ্য অনুযায়ী আমরা পৃথিবীর কাছে আমরা অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে আছি। এই ট্রাফিকিংগুলো এরা কোন দিক দিয়ে যাচ্ছে? এরা আমাদের ডিজিগনেটেড যে 3টা এয়ারপোর্ট, একটা হচ্ছে ঢাকা বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, একটা হচ্ছে শাহ আমানত বিমানবন্দর চিটাগাং, আর যে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেক্ট। 3টাই তো আমাদের ডিজিগনেটেড যে এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাওয়া যায় আন্তর্জাতিক বাজারে। এই এয়ারপোর্ট দিয়ে তারা তো যাচ্ছে, ভিজিট ভিসা নিয়ে দুবাই যাচ্ছে, দুবাই থেকে ওমান যাচ্ছে, ওমান থেকে তারা ত্রিপলি যাচ্ছে, আবার কেউ কেউ শ্রীলঙ্কা দিয়ে যাচ্ছে, কেউ কেউ আফ্রিকা দিয়ে যাচ্ছে, আফ্রিকায় ভিজিট ভিসা দিয়ে ওই রুটে যাচ্ছে, রুটে গিয়ে তারা ত্রিপলি যাচ্ছে, ত্রিপলি থেকে তারা এটা হচ্ছে কি তারা আগের প্ল্যান, মানে এই যে ট্রাফিকারদের প্যাকেজের মধ্যে তাদের এই প্ল্যানগুলো আছে। একটা সার্টেন এরিয়ার মানুষ কিন্তু এটা তো উদ্বুদ্ধ হচ্ছে, এটা যে এই সংক্রমিত যে বিষয়টা, এটা কিন্তু সারা বাংলাদেশও নয়, এটা সার্টেন এরিয়া, নির্দিষ্ট এরিয়ার লোকজন কিন্তু ওখানে দেখবেন যে অনেক বাংলাদেশে কয়েকটা গ্রামের নাম আছে, ইটালি গ্রাম। সো অর্থাৎ ওখানে যে সাকসেসটা আছে, 100 জনকে উদ্বুদ্ধ করছে,
তারা প্রভাবিত হয়ে ওখানে যাচ্ছে। এখানে আমি আপনি যতই বুঝাবো তাদেরকে মানে থামাতে পারবো না, কিন্তু আমার কাছে এটা থামাতে হবে, কারণ আন্তর্জাতিক ইয়াতে আমরা অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে আছি, আমরা কোনো রকম থামাতে পারছি না। এটা থামানোর জন্য দরকার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, কারণ এগুলো রেগুলার মাইগ্রেশন নয়, এগুলো কিন্তু আমরা করি না, এগুলো দালাল, মধ্যস্বত্বভোগী, এগুলো পার্টিকুলার কতগুলো শ্রেণী আছে, তারা এগুলোকে প্রভাবিত করে গ্রুপিং চ্যানেলগুলো, রুটগুলো তারা ঠিক করে তারা এদেরকে ওইভাবে পাচার করে। তো এটার জন্য আমাদের উল্লেখযোগ্যভাবে সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে ধরে তাদেরকে মানে সারা দেশ জানুক এদেরকে পানিশমেন্ট কি দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কোনো মানব পাচারকারীকে মানে মানব পাচার আইনের যে মৃত্যুদণ্ড, যে মানব পাচার আইনের যে উল্লেখযোগ্য মানে শাস্তি এই পর্যন্ত হয়নি। যেটা হয়নি টেকনাফ দিয়ে যখন লক্ষ লক্ষ, আপনার মনে আছে, শ্রমিক যখন যাচ্ছিল মালয়েশিয়াতে, তখন কিন্তু সারা বাংলাদেশ কিন্তু হইচই পড়ে গেছিল। সেই সময়ের কেসে কয়টা দালালকে, কয়টা এই পাচারকারীকে কেস হয়েছে আপনি কি আপনার কাছে জানা আছে? জানা নাই। আজ পর্যন্ত আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। মেডিটেরিয়ান সির ঘটনাটাও আজকেও আমাদের কাছে সেটা, আজকে এটা আমাদের জন্য একটা ক্যান্সার হয়ে গেছে। এটাকে প্রায়োরিটি দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে কারা কারা এটা পাচার করে, কারা কারা এই পাচারের সাথে জড়িত, তাদেরকে এনে সমগ্র জাতির সামনে যদি আমি উল্লেখযোগ্য পানিশমেন্ট দিতে পারি, তাহলে হয়তো কিছুটা ভয়, ভীতি, শঙ্কা কাজ করতে পারে। আদারওয়াইজ আর আমাদের ইমিগ্রেশন সিস্টেমের এই ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে